আইপ্যাক কর্ণধার প্রত্যেক জৈনের বাড়ি অফিস এবং আশেপাশের যে এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের। মুখ্যমন্ত্রীর নিয়ে যাওয়া ডিজিটাল ডিভাইস, আরও একবার আপনাদের জানাই, মুখ্যমন্ত্রীর নিয়ে যাওয়া ডিজিটাল ডিভাইসেরও ফুটেজ সংরক্ষণের নির্দেশ সর্বোচ্চ আদালতের। আর কি বলা হয়েছে নির্দেশে? জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী জানাবেন। জ্যোতির্ময়, দেখো, এই অর্ডারের আগে যে অবজারভেশন পার্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এই অর্ডার দেওয়ার আগে তিনি বলছেন যে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়া হচ্ছে, তখন কোনো একটি স্টেটের ল এনফোর্সিং এজেন্সি বা কোনো একটি স্টেটের কোনো একটি রাজ্যের প্রশাসনের অংশ হিসেবে কেউ বা তার ছদ্মবেশে কেউ দোষ করে পার পেয়ে যাবে, এটা কখনোই হওয়া উচিত নয়। এই বিষয়টি আইনের দৃষ্টিভঙ্গি থেকে খতিয়ে দেখা উচিত। দ্বিতীয়ত, যে কথা তিনি বলেন যে এই যে সংঘাত, অর্থাৎ একদিকে কেন্দ্রীয় এজেন্সি, অপর দিক থেকে রাজ্যের ল এনফোর্সিং এজেন্সি বা রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছে পুলিশ প্রশাসন, তাদের মধ্যে সংঘাত, তাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন। যদি এই প্রশ্নের দ্রুত সমাধান না করা হয়, তাহলে যে ঘটনা আজকে পশ্চিমবঙ্গে ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি অন্য যে কোনো স্টেটে হতে পারে এবং সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে এসে দাঁড়াতে পারে। অর্থাৎ পরোক্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা বড় সমস্যার দিক আজকে অঙ্গুলি নির্দেশ করেছেন বিচারপতি। তৃতীয়ত যে বিষয়টির দিকে তিনি আঙুল তুলেছেন তা হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি, তাদের যেমন কোনো অধিকার নেই যে কোনো একটি রাজনৈতিক দলের রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডেও কি হচ্ছে সে বিষয়ে খতিয়ে দেখার বা সেক্ষেত্রে হস্তক্ষেপ করার। ঠিক তার পাশাপাশি কোনো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি, তাদের হাতে যদি সুনির্দিষ্ট অথরাইজেশন লেটার থাকে সার্চ অ্যান্ড সিজারের, অর্থাৎ তদন্ত করা, তল্লাশি করা, বাজেয়াপ্ত করার সুনির্দিষ্ট বৈধ নির্দেশনামা তাদের হাতে যদি থাকে এবং আইনসঙ্গত তদন্ত যদি তারা করে, তাহলে কোথাও তাদেরকে বাধা দেওয়া যায় না। এবং সেখানেই কোর্ট প্রশ্ন তুলেছে যে সেখানে রাজ্য পুলিশ প্রশাসনের মোড়কে কেউ কি বাধা দিতে পারে, এই আইনি প্রশ্নটা তোলা হয়েছে। অর্থাৎ পরবর্তী শুনানি যখন 3 ফেব্রুয়ারি হবে, তখন যে কার্যত এই প্রশ্নগুলোর ওপরেই শুনানির গতি প্রকৃতি নির্ভর করবে, তা কিন্তু আজকের এই অবজারভেশন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। এর পাশাপাশি অর্ডারের পার্টে প্রথমেই যে কথা বলা হয়েছে যে সব পক্ষকে নোটিশ ইস্যু করা হয়েছে, 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছে 3 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এই 2 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা জমা করতে হবে সব পক্ষকে। এর পাশাপাশি যে কথা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডিজিটাল এভিডেন্স নিয়ে চলে গিয়েছেন, সেখানে ল্যাপটপ রয়েছে, সেখানে মোবাইল ফোন রয়েছে, যে কথা স্বয়ং কপিল সিব্বল মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের হয়ে সওয়াল করার সময় তিনি নিজেই আদালতে বলেছেন। সেই ইলেকট্রনিক ডিভাইসের কোনো রকম বা কোনো কিছু ট্যাম্পারিং, ক্লোনিং, কোনো রকম তথ্য যাতে নষ্ট না করা হয় তার প্রিজার্ভ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি প্রতীক জৈনের বাড়ি এবং অফিস যে জায়গায় তল্লাশি হয়েছে এবং তার সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ যা এই মুহূর্তে রাজ্য পুলিশের হাতে রয়েছে বা কলকাতা পুলিশের হাতে রয়েছে, তা যেন সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে, তা যেন নষ্ট করা না হয়, কোর্ট আজকে সেই নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি সলিসিটর জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তারা দফায় দফায় আবেদন করেন এবং পিটিশনেও তা উল্লেখ ছিল যে শেক্সপিয়ার সরণি থানা এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানাতে ইডি অফিসারদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে সেই এফআইআরের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ইডি অফিসারদের বিরুদ্ধে কোনো রকম চরম পদক্ষেপ করতে পারবে না রাজ্যের পুলিশ প্রশাসন। ঠিক এরই প্রেক্ষিতে অভিষেক মনু সিংভি তিনি পাল্টা একটি আবেদন করেন। অভিষেক মনু সিংভি তিনি রাজ্যের ডিজি, পুলিশ কমিশনার এবং ডিসি সাউথ তাদের পক্ষ থেকে তিনি অ্যাপিয়ার করেছিলেন এবং তিনি বলেন যে প্রতীক জৈন সহ বাকিরা তাদেরকেও এই একই নিরাপত্তার মোড়ক দেওয়া হোক, তাদের এগেনস্টেও যেন কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া না হয় সে বিষয়ে কোর্ট নির্দেশ দিক। আর তখনই খুব তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনি জানিয়ে দেন যে এক্ষেত্রে যদি তদন্তকারী এজেন্সির হাতে অথরাইজেশন লেটার থাকে, অর্থাৎ বৈধ নির্দেশনামা যদি থাকে, যদি বোনাফাইড ইনভেস্টিগেশন তারা করেন, অর্থাৎ যে তদন্ত তারা করছেন সেটা একটা বৃহত্তর চক্রান্ত বা বৃহত্তর কোনো অফেন্সের পার্ট, তাহলে কোনোভাবেই সেক্ষেত্রে কোর্ট বাধা দেবে না। অর্থাৎ
এক্ষেত্রে উল্টো দিকে যারা দাঁড়িয়ে রয়েছে, যাদের দিকে অভিযোগের একদম। আঙুল, যদি- সেই যদি তদন্ত please আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরছি এই মুহূর্তে। দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, দেখুন এতক্ষণ জ্যোতির্ময় যে কথাগুলো আমাদেরকে জানাচ্ছিলেন, মানে আদালতের পর্যবেক্ষণ এবং অর্ডারে যে বিষয়গুলো বলা রয়েছে, তার মধ্যে অবশ্যই তৃণমূল সুপ্রিমোর ভূমিকা যেমন প্রশ্নের মুখে উঠেছে, এবং একই সঙ্গে এই যে এখনো পর্যন্ত যেগুলোকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে, সেই জায়গাটা মানে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন সহ অভিযুক্তদের গ্রেফতার না করার আবেদন করেছেন অভিষেক মানু সিংভি, এবং সেটাকেও খারিজ করে দিয়েছে আদালত। নিয়ম মেনে আইনি পথে তদন্ত হলে কিছু বলার নেই, এমনটাই বিচারপতির মন্তব্য। আজকে যে অবজারভেশনগুলো আমরা পাচ্ছি, আপনারা কিভাবে দেখছেন দেবজিৎ? আইনের একজন ছাত্র হিসেবে এবং বিজেপির রাজ্য প্রতিনিধি হিসেবে একটা কথা পরিষ্কার, যে জিনিস বাংলার মানুষ 8 তারিখ সকাল থেকে দেখে চলেছিলেন, আজকে সেটার একটা দিক নির্ণয় হলো। পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই অর্ডার ইজ ভেরি মাচ লাউড অ্যান্ড ক্লিয়ার, যে বোঝা যাচ্ছে যা যা ঘটনা ঘটিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে সর্বতোভাবে ব্যবহার করে, সেগুলি সবগুলি কেবল বেআইনি নয়, সেগুলি ফৌজদারি মতে গ্রাহ্যতাও পাবে, মান্যতাও পাবে। সুতরাং এখন এই যারা মুখ্যমন্ত্রীর কথায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের উর্দি পরে ইডির কাছ থেকে কার্যত ছিনতাই করেছিলেন জিনিসপত্র, মানে এভিডেন্স, এবং মুখ্যমন্ত্রী সেটা দাঁড়িয়ে থেকে করছিলেন, যেসব জিনিস নিয়ে চলে গেছেন, এবং তারপরে চোরের মায়ের বড় গলা, উল্টে ইডির নামেই মামলা করা, এগুলো যা হয়েছে সেই সম্পর্কে আদালতের প্রাথমিক অবজারভেশন এবং প্রাথমিক অর্ডার এটা একদম অনুমেয়ই ছিল। এর উল্টোটা হলেই বরঞ্চ লোকে ভাব, কিন্তু যে জিনিসটা দাঁড়ালো যে বাংলার মানুষ এসব নিয়ে আর ভাববে না, বাংলার মানুষ আর এসব নিয়ে ভাবছেন, এসব চোর পুলিশ আইন আদালত অনেক হয়েছে, আমরা বাঁচতে চাই, বাঙালি বাঁচতে চাই, এই তৃণমূল সরকারকে ফেলে দিতে হবে, সরিয়ে দিতে হবে, তা না হলে যেরকম একের পর এক বিডিও অফিস জ্বলছে আমাদেরও ঘর জ্বলবে। ধন্যবাদ আপনাকে। নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে, এবং যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, সেগুলো স্টে করেছে, আর যা সিসিটিভি যেগুলো সিজ করে সেগুলো প্রিজার্ভ রাখতে বলেছে। যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি হার্ড। অতএব এই যে বললাম 3 ফেব্রুয়ারি ম্যাটার আসবে, তখন শুনুন। ধাক্কা পরাজয় যার যার পারসেপশনে যাবে সে করুক, আমার কোনো তো অসুবিধা নেই। আমার মনে হয়েছে আপনি সুন্দর, আপনাকে সুন্দর বলুন, আমার মনে হয়েছে ধরুন আপনি বাজে দেখতে, এটা আমার পারসেপশনের ওপর। বলছে যে লার্জার কোশ্চেন ডিসাইড করুন না, আমাদের কোনো অসুবিধা তো নেই, সুপ্রিম কোর্ট ডিসাইড করুন না, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তো আর হাইকোর্টে যাইনি, ওরাই হাইকোর্টে গেছে, ওরাই বলছে আবার সুপ্রিম কোর্টে যাবো, ওরা নিজেরাই ঠিক করতে পারছে না কোন জায়গায় ওরা বেশি কমফোর্টেবল হবে, তাহলে ওরা ডিসাইড করুক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। অর্থাৎ অন্তত আজকে দেশের সর্বোচ্চ আদালতে ইডি খানিকটা তাদের যে দাবি ছিল সেটা মান্যতা পেয়েছে, এবং জোর ধাক্কা তৃণমূলের। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন সহ বাকি অভিযুক্তদের গ্রেফতার না করার আবেদন অভিষেক মানু সিংভির খারিজ করে দিয়েছে আদালত, এবং অভিযুক্তরা যাতে কোনোভাবে কোনো রাজ্যের বাহিনীর সুরক্ষা বলয় থেকে রেহাই না পায় সেটাও খতিয়ে দেখা দরকার, তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি মিশ্র। এই বিষয় নিয়ে আরেকটু ডিটেইল জানতে চাইবো, জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এক্ষেত্রে যে কথাটা বিচারপতি বলেছেন যে অভিযুক্তরা যাতে কোনোভাবে কোনো রাজ্যের বাহিনীর সুরক্ষা বলয় থেকে রেহাই না পায়, আসলে কি বোঝাতে চেয়েছে এখানে আদালত? জ্যোতির্ময়, শোনা যাচ্ছে? আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে অভিযুক্তরা যাতে কোনোভাবে কোনো রাজ্যের বাহিনীর সুরক্ষা বলয় থেকে রেহাই না পায় সেটাও খতিয়ে দেখা দরকার, তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি মিশ্রের। নিয়ম মেনে আইনি পথে তদন্ত হলে কিছু বলার নেই। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন এই বিষয়ে। দেখো, আজকে অবজারভেশন পার্টে ওই গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরেছে, অর্থাৎ
এবার শুনানির গতি প্রকৃতি কি হবে, তার মূল ভিত্তি কি হবে, সেটা কিন্তু অর্ডার দেওয়ার আগে যে অবজারভেশন, সেই অবজারভেশনের ডিটেলসে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা তিনি তুলে ধরেছেন। তার প্রশ্ন যেটা, যে সব থেকে বড় বৃহত্তর প্রশ্ন এক্ষেত্রে, যে যখন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি একটি তদন্ত করছে, সেই তদন্তে কোথাও কি হস্তক্ষেপ করতে পারে রাজ্যের পুলিশ প্রশাসন ইন দ্য শিল্ড অফ ল এনফোর্সিং এজেন্সি অফ এ স্টেট, অর্থাৎ কোথাও তারাও একটা রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে, এই মোড়ক বা এই ঢালকে সামনে রেখে তারা কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করতে পারে, কোথাও কি তারা আটকাতে পারে? এই প্রশ্নটা দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। যদি এই প্রশ্নের দ্রুত সমাধান করা না যায়, তাহলে আজকে পশ্চিমবঙ্গে বা কলকাতায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পুনরাবৃত্তি অন্য রাজ্যেও ঘটবে, অন্য জায়গাতেও ঘটবে। তার কারণ এক একটা জায়গার দায়িত্বে এক একটা সরকার রয়েছে, এক একটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে রয়েছে। এর পাশাপাশি কোর্ট যে বিষয়টির উপর সবথেকে বেশি জোর দিয়েছে, তা হচ্ছে যে এক্ষেত্রে কোর্ট স্পষ্টভাবে কোট আনকোট অফেন্ডার শব্দটা ব্যবহার করেছে, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির কাজে বাধা দেওয়াটা। আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আজকে সুপ্রিম কোর্টে যে সমস্ত পর্যবেক্ষণ এবং নির্দেশ, এটা নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে অভিযুক্তরা যাতে কোনোভাবে কোনো রাজ্যের বাহিনীর সুরক্ষা বলয় থেকে রেহাই না পায়, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। আপনি কিভাবে দেখছেন? আমি তার কারণ তৃণমূল কংগ্রেসের এই সরকার, তারা যেভাবে কাজ করেছে এবং তাদের যে পুলিশ আধিকারিকরা যেভাবে কাজ করেছে, সংবিধান বিরোধী, এবং এই সংবিধান বিরোধী কাজের জন্য সুপ্রিম কোর্ট এই রায়ের সরকার না, সুকান্ত বাবু, আপনার কথাটা খুব স্পষ্ট নয়। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। আমি আবারও জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, যে কথাটা আমি সুকান্ত বাবুর কাছ থেকে জানতে চাইছিলাম, তোমার কাছ থেকেও খুব স্পেসিফিকভাবে এই জায়গাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, যে কোনোভাবে কোনো অভিযুক্তরা যাতে কোনো রাজ্যের বাহিনীর সুরক্ষা বলয় থেকে রেহাই না পায়, সেটাও খতিয়ে দেখা দরকার রয়েছে। এই মন্তব্যের মাধ্যমে আদালত কি বোঝাতে চেয়েছে? দেখো, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দুটো এজেন্সির মধ্যে সংঘাত, সেই বিষয়ের বা সেই সমস্যাটার দিকেই আজকে অঙ্গুলি নির্দেশ করেছে সুপ্রিম কোর্ট। বলা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি যখন তারা একটি বৈধ তদন্ত করতে যাচ্ছে এবং তাদের হাতে আইন মোতাবেক কাগজ রয়েছে তদন্ত করা, তখন রাজ্যের পুলিশ প্রশাসনের দায়িত্বে রয়েছে বা রাজ্যের পুলিশ প্রশাসন এই মোড়কে কেউ কি এই তদন্তকে বাধা দিতে পারে, এবং যারা এই তদন্তকে বাধা দিচ্ছে তারা কোট আনকোট অফেন্ডার, তারা দোষী, এই কথাটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে। এবং সুপ্রিম কোর্ট আরও একটা কথা বলেছে, যে এটা বৃহত্তর একটি প্রশ্ন, যে এই এখতিয়ার কার কতটা পর্যন্ত রয়েছে, সেই প্রশ্নের নিষ্পত্তি যদি না করা হয়, তাহলে সারা দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। তার কারণ এটা নিরাপত্তা এজেন্সিগুলির মধ্যে সংঘাত, আর এই কাজ যদি চলতে থাকে, তাহলে কলকাতায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পুনরাবৃত্তি অন্যান্য জায়গাতেও হতে পারে। যখন সওয়াল করা হচ্ছিল, কপিল সিব্বল একটি অভিযোগ করেন যে যখনই নির্বাচন আসে তখনই ইডির তৎপরতা বেড়ে যায়। 2024 সালে এই কয়লা স্ক্যামে ফেব্রুয়ারি মাসে লাস্ট পদক্ষেপ করা হয়েছিল, আবার 2026 জানুয়ারিতে এসে নির্বাচনের ঠিক আগে তাদের তৎপরতা বেড়েছে। কেন? ঠিক এর প্রেক্ষিতেই বিচারপতি অবজারভেশনে অর্ডার দেওয়ার আগে তিনি বলেন যে কোনো কেন্দ্রীয় তদন্তকারীর এজেন্সির কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা বা নাক গলানো যেমন উচিত নয়, ঠিক তার পাশাপাশি যখন কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অথরাইজেশন লেটার হাতে নিয়ে বোনাফাইড ইনভেস্টিগেশন করছে, অর্থাৎ বৈধ তদন্ত করছে, তখন তাদেরকে রাজ্যের পুলিশ প্রশাসনের তকমা কাঁধে নিয়ে আটকে দেওয়াটা কি আইনসঙ্গত, যুক্তিসঙ্গত? এই যে প্রশ্নগুলো কোর্ট তুলছে, এর ওপরেই কিন্তু 3 ফেব্রুয়ারির মূল শুনানির গতি বা গতি প্রকৃতি নির্ভর করবে। অবশ্যই কথা হবে। অবশ্যই, আপাতত তোমাকে ধন্যবাদ।